আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। প্রিয় দর্শকবৃন্দ, আজকে আপনাদের সাথে একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোকপাত করব। আমরা জানি যে সারা বাংলাদেশে গত 1 মাস থেকে শিক্ষক আন্দোলন হয়েছিল। মাধ্যমিক শিক্ষকবৃন্দ তাদের দাবি, তাদের অত্যন্ত তীব্র আন্দোলনের মুখে তারা তাদের দাবি আদায় করেছেন এবং তাদের বাড়ি ভাড়া সহ আরও অন্যান্য সুযোগ সুবিধা কম ছিল। তাদের বাড়ি ভাড়া 10% থেকে 15% উন্নীত করা হয়েছে এবং একই সাথে বাংলাদেশের যে সমস্ত এমপিভুক্ত এবং নন এমপিভুক্ত এই যে সমস্ত বিদ্যালয়গুলো রয়েছে তারাও একই সাথে আন্দোলন করছেন, যুগপৎ আন্দোলন আন্দোলন করছেন এই রাজধানী ঢাকা শহরের বিভিন্ন পয়েন্টে। এর মধ্যে বাংলাদেশের 65,000-এরও বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ আন্দোলন করতেছিল। উল্লেখ্য, সরকারি প্রাথমিক শিক্ষকবৃন্দ 10ম গ্রেড যারা প্রধান শিক্ষক ছিলেন তারা ইতিমধ্যে 10ম গ্রেডের আন্দোলন অনেকটা সফল হয়েছে, কারণ 45 জন প্রধান শিক্ষক যে হাইকোর্টে মামলা করেছিল, রিট করেছিল, সেই মামলার রায়ের পরিপ্রেক্ষিতে তাদেরকে 10ম গ্রেডের জন্য গেজেট প্রকাশ করা হয়েছে এবং বাকি শিক্ষকদেরকেও পর্যায়ক্রমে ওই উক্ত গেজেটের আওতায় আনা হবে। এখন আজকে আমাদের আলোকপাত বিষয়, আমার আজকের যেটা আলোচনার বিষয় সেটা হচ্ছে শিক্ষক এবং শিক্ষকতা নিয়ে একটু কথা বলবো এবং বাংলাদেশে যে এই চলমান আন্দোলন রয়েছে, এখন যারা সহকারী শিক্ষক তারা ইতিমধ্যে বিগত 2019 সালে ওনাদেরকে 14তম গ্রেড থেকে 13তম গ্রেডে নেওয়া হয়েছে, উন্নীত করা হয়েছে এবং এই 13তম গ্রেডে বাংলাদেশের পরিপ্রেক্ষিতে এবং আর্থসামাজিক পরিপ্রেক্ষিতে অনেকে এটাকে যথেষ্ট মনে করলেও আন্তর্জাতিক পরিপ্রেক্ষিতে বা আন্তর্জাতিক প্রেক্ষিতে এটা অত্যন্ত পুয়ার অবস্থা। তা আমি সেটা আলোকপাত করার আগে একটু বলবো যে শিক্ষকতা নিয়ে একটু কথা বলি। শিক্ষক কারা, মানে শিক্ষা দেন। প্রশ্ন হচ্ছে শিক্ষা কী জিনিস? শিক্ষা হচ্ছে যে আচরণিক পরিবর্তন। আমরা জ্ঞান, অভিজ্ঞতা এবং বিভিন্ন সভা সেমিনার এবং এই বিশ্বের প্রকৃতি থেকে মানুষ যেগুলো শিখে সেটাকে সাধারণত শিক্ষা বলে এবং ওইটাই শিক্ষা, যে শিক্ষা মানুষের আচরণের কাঙ্ক্ষিত পরিবর্তন হয়। যেমন আপনি শিক্ষা অর্জন করলেন, যে শিক্ষা আপনার আচরণ কাঙ্ক্ষিত পরিবর্তন করলো না। আপনি সারাদিন মানুষকে ব্যঙ্গ করেন, বিদ্রুপ করেন, এটা আপনার আচরণ কাঙ্ক্ষিত পরিবর্তন না। তো সুতরাং এটাকে শিক্ষা বলে না। শিক্ষার সঙ্গে হচ্ছে যে ডিজারেবল চেঞ্জ ইন হিউম্যান বিহেভিয়ার ইজ এডুকেশন। অথবা অপরদিকে একটা শিক্ষার সংজ্ঞা আছে, সেটা হচ্ছে এডুকেশন ইজ টু অ্যাডাপ্ট উইথ চেঞ্জেবল এনভায়রনমেন্ট। সক্রেটিস বলেছেন যে শিক্ষার সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন যে শিক্ষা হচ্ছে সত্যের উদ্ঘাটন এবং মিথ্যার অপনোদন। তার মানে আমরা বুঝতে পারতেছি শিক্ষা এমন একটা ইতিবাচক দিক বা যেটা মূল্যবোধ সম্পন্ন এবং যেটা মানুষের আচরণে কাঙ্ক্ষিত পরিবর্তন করে এবং মানুষকে বিকশিত করে শারীরিকভাবে এবং মানসিকভাবে, এবং তাদেরকে বর্তমান বিশ্বে বর্তমান এবং ভবিষ্যতের যে জটিল জটিল পরিস্থিতির যে সমস্ত জটিল পরিস্থিতির অভিসম্ভাবী মুখোমুখি হবে সেইগুলোর মতো করে তাদেরকে উপযুক্ত করে নেওয়ার ব্যবস্থা হচ্ছে শিক্ষা। এখন প্রশ্ন হচ্ছে শিক্ষাকে কাকে দিচ্ছেন? শিক্ষা আসলে আমরা অনেকের কাছ থেকে নিই। আমার শিক্ষকের পৃথিবীর সবাই আমার শিক্ষক। সবাই চন্দ্র সূর্য আলো বাতাস সব কিছু আমার শিক্ষক, কারণ আমি আলো বাতাস থেকে অনেক কিছু শিখতে পাই। ওই যে একটা কবিতা আছে, সবার আমি ছাত্র। মানে আমরা হাওয়া থেকে শিখি, মেঘ থেকে শিখি সব কিছু। এই যে মেঘ যেরকম উদার বিশাল, এখান থেকে আমাদেরকে মনের বিশালত্ব অর্জন করতে হয়। তো যাই হোক, সবার আমি ছাত্র কবিতা এটা আপনারা সবাই জানেন। বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র। এটার অর্থ হচ্ছে আপনি প্রকৃতি থেকে শিখেন। যেমন প্রকৃতিতে বিভিন্ন ঘটনা ঘটে, সেই ঘটনা থেকে মানুষ জ্ঞান অর্জন করে। এই যে এই প্রকৃতির সম্পর্কিত জ্ঞান অর্জন হচ্ছে বিজ্ঞান। এই যে বিজ্ঞান জিনিসটা আসলো, এটা কোথা থেকে আসলো? এটা কিন্তু প্রকৃতি থেকে আসা। যাই হোক, আমার আলোচ্য বিষয় হচ্ছে শিক্ষকতা। তাহলে আমরা শিক্ষা অনেকের কাছ থেকে নিতে পারি, তাহলে তিনি আমার শিক্ষক। এখানে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে বা
মানে একটা প্রাতিষ্ঠানিকভাবে যেটাকে বলা যায় যে শিক্ষক হচ্ছে কোনো একজন ব্যক্তি। কিন্তু আমার মতে শিক্ষক ধরেন আপনার হাওয়া আপনার শিক্ষক, আলো আপনার শিক্ষক, বাতাস আপনার শিক্ষক, গাছ আপনার শিক্ষক। কারণ গাছের থেকে আমরা অনেক কিছু শিখতে পাই। গাছ ওই যে অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড আদান প্রদান করে, এখান থেকে আমরা অনেক অনেক কিছু শিখতে পাই। তো এখানে মানুষ থেকে যে আমরা শিখি, যাদের নির্দিষ্ট পেশাজীবী, এদের থেকে ওনাদেরকে আমরা শিক্ষক বলি। এবং এই শিক্ষক হচ্ছেন আমাদেরকে শিক্ষা দান করেন, আমাদেরকে বিদ্যালয়ে এবং প্রাতিষ্ঠানিকভাবে আমাদেরকে শিক্ষা দান করেন। তো সারা পৃথিবীতে বিভিন্ন পেশাজীবী মানুষ রয়েছে। বিভিন্ন পেশাজীবীর মধ্যে ডাক্তার, ইঞ্জিনিয়ার, তারপরে উকিল থেকে শুরু করে উকিল, ব্যারিস্টার, ব্যবসায়ী, বিভিন্ন পেশাজীবীর মানুষ রয়েছে। তো শিক্ষকতা যেহেতু বিভিন্ন পেশাজীবীর মানুষ রয়েছে, শিল্পী রয়েছে, আর্টিস্ট রয়েছে, অনেকে রয়েছেন। এবং নাপিত, কুলি, কামার, মজুর থেকে শুরু করে অনেক অনেক কিছু রয়েছেন, পাইলট, ইঞ্জিনিয়ার, এগুলো বিভিন্ন পেশাজীবী। তন্মধ্যে মানুষের এই বিভিন্ন পেশাজীবী মানুষের মধ্যে শিক্ষকতা পেশা একটি সম্মানী পেশা এবং একটি জটিল পেশা। তো শিক্ষকতা যে আছে, এই শব্দটা শিক্ষকতা বা এই যিনি শিক্ষা দান করেন বা শিক্ষা বিতরণ করেন বা এই শিক্ষার্থীদেরকে প্রাতিষ্ঠানিকভাবে এবং অপ্রাতিষ্ঠানিকভাবে যিনি পড়ান বা যিনি জ্ঞান বিতরণ করেন বা তিনি জ্ঞানের আলো আলো ছড়িয়ে দেন তার শিক্ষার্থীদের মাঝে, তিনি হচ্ছেন শিক্ষক। এখন এই বাংলাদেশের বিভিন্ন পেশাজীবী মানুষের মধ্যে শিক্ষক কারা হন? শিক্ষক এখানে আমাদের আগের সাবেক মন্ত্রী ডাক্তার দীপু মনি বলেছেন যে মানুষ নাকি বাংলাদেশের মানুষ নাকি ঘটনাচক্রে শিক্ষক হন। এটা উনি ওনার মতো করে বলেছেন। এই কথা বলেও শিক্ষকতা পেশাটাকে অত্যন্ত কলুষিত করা হয়েছে আমি মনে করি। কিন্তু আল্লাহর রিজিক যাকে যেখানে দিয়েছে সে ওখানে যাবে। ওখানে যাওয়ার পথটাকে আল্লাহ কী করেন? সুগম করেন। এখানে অনেকে মনে করেন যে যারা ঠেকা পড়ছে তারা শিক্ষক হয়েছেন, বিষয়টা আসলে তা না। আপনি চাইলে ম্যাজিস্ট্রেট হতে পারতেন, কিন্তু আপনি এখন শিক্ষক হয়েছেন বা আপনি ব্যারিস্টার হয়েছেন বা উকিল হয়েছেন, পাইলট হয়েছেন। এখানে আমরা মনে করি যে আপনি চাইলে এটা হতে পারতেন, চাইলে ওইটা হতে পারতেন, সবই ঠিক আছে, কিন্তু আমরা চেষ্টা করার মালিক। কিন্তু যেখানে আপনি আল্লাহ আপনাকে নিবে আপনার চেষ্টার পরিপ্রেক্ষিতে ওই জায়গাটাই আপনার। তার মানে আমি বোঝাচ্ছি যে এখানে শিক্ষকতা করতে কেউ ঠেকা পড়ে আসে নাই। এইটাই আপনাকে আল্লাহ এখানে পারফেক্ট মনে করেছেন বিধায় এখানে আপনি এসেছেন। তো শিক্ষকতাকে বাংলাদেশের মানুষ অনেকেই এটাকে মানে হেয় প্রতিপন্ন করতেছে এবং অন্যভাবে দেখছে। তো শিক্ষক অন্যভাবে যখন দেখছে তখন এটার মূল কারণ হচ্ছে যে মানুষ মনে করে যে শিক্ষকতা অত্যন্ত সহজ একটা জিনিস, মামুলি একটা বিষয়। শিক্ষক হচ্ছে ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, তারপর পাইলট, এগুলোর মর্যাদা অনেক বেশি এবং এগুলো হইতে অনেক কষ্ট হয়। বিষয়টা তাই নয়। শিক্ষকতা এমন একটা পেশা, এটা অত্যন্ত জটিল বিষয় যে মানুষকে পরিচালনা করতে হয়, মানুষকে জ্ঞান দিতে হয়। আপনি সারাদিন কথা বলতে পারবেন, বক্তব্য দিতে পারবেন। আপনার কথার দ্বারায়, বক্তব্য দ্বারায়, আপনার আচার আচরণ দ্বারা মানুষ আপনার কাছে কিছু শিখতে যাবে না। মানুষ আপনার কাছে অঙ্ক, ইংরেজি, সমাজবিজ্ঞান, হিসাব বিজ্ঞান, ওকালতি, ডাক্তারি, ইঞ্জিনিয়ার এগুলো পড়তে যাবে না। তার মানে শিক্ষক হতে হলে আপনাকে পড়া ধরে বুঝিয়ে অত্যন্ত নির্ভুলভাবে আপনি আপনার সম্মুখে যে স্টুডেন্ট রয়েছে তাদেরকে বোঝাতে হবে। সক্রেটিস এই বিশ্বের এখনো বলা চলে যে উনি শ্রেষ্ঠ শিক্ষক, কারণ তিনি একটা জিনিস মানুষকে শিখাইতেন যে নো দাই সেলফ। এবং শিক্ষকতা পেশা এমন একটা জিনিস, নো দাই সেলফ, অর্থাৎ শিক্ষক নিজেকে চিনতে হয়। শিক্ষক নিজেকে চেনার পর তারপরে সে নিজেকে অন্যের কাছে উপস্থাপন করে এবং নিজের ব্যক্তিত্ব, নিজের জ্ঞান, গরিমা সব কিছুকে অন্যের অন্যের ব্রেনের মধ্যে সে কী করে সঞ্চারিত করে এবং শিক্ষার্থীদেরকে উদ্বুদ্ধ করার মাধ্যমে সে শেখায়। এখানে এরকম কিছু না যে আমি ডাক্তার হলে তাকে ওষুধ দিয়ে দিলাম, সে ওষুধ খেলো, তার শেখা হয়ে গেল। ইঞ্জিনিয়ার হলে আমি একটা প্ল্যান দিয়ে দিলাম, তার হয়ে গেল না। শিক্ষকতা পেশা অত্যন্ত কঠিন একটা পেশা। এর মধ্যে প্রাথমিক শিক্ষক নিয়ে আমার আজকে আলোচনার বিষয়। প্রাথমিক শিক্ষকতার পেশার মধ্যে আমি আগে বলছি এটা অত্যন্ত একটা কঠিন পেশা এবং অন্যান্য পেশার চেয়ে এটা একটা চ্যালেঞ্জিং পেশা। কারণ আপনি এখানে মানুষ
নিয়ে কাজ করছেন, মানুষের ব্রেন নিয়ে কাজ করছেন। মানুষকে আপনি বোঝাতে সক্ষম হতে হবে। একটা অঙ্ক, একটা ইংরেজি, একটা বিজ্ঞান বা একটা বাংলা, একটা সারাংশ, একটা সারমর্ম, একটা লেটার, একটা অ্যাপ্লিকেশন, একটা আ যে যেকোনো জটিল বিষয়কে মানে সেটা গণিত থেকে যুক্তিবিদ্যা থেকে শুরু করে যেকোনো জটিল বিষয় আপনি শিক্ষার্থীদের মাঝে এমনভাবে সহজবোধ্য করে বোঝাতে হবে যাতে করে তারা ওই কনসেপ্টটা যাতে ক্লিয়ার হয়। সুতরাং আপনি যে প্রাইমারি স্কুলে স্টুডেন্ট পড়ানো, মাধ্যমিক স্কুলে স্টুডেন্ট পড়ানো এবং কলেজ ইউনিভার্সিটি স্টুডেন্ট পড়ানোর মধ্যে অনেক তফাৎ আছে। আপনি কলেজের স্টুডেন্ট যারা যায় তারা ওখানে মানসিকভাবে অনেক ম্যাচিউরড হয় এবং এবং তাদেরকে হ্যান্ডেলিং করা অনেক সহজ হয়। এবং আপনার যখন স্টুডেন্টগণ যখন কলেজের গণ্ডি পার হয়ে যখন ইউনিভার্সিটিতে হয় তখন তারা সেখানে আরও বেশি রেশনাল হয়, আরও বেশি লজিক্যাল হয়, আরও বেশি যৌক্তিক হয় এবং আরও বেশি মূল্যবোধ সম্পন্ন হয়। তখন তাদেরকে পড়ানো যারা ইউনিভার্সিটি টিচার অত্যন্ত মানে টাই স্যুট প্যান্ট পরে অত্যন্ত পরিপাটি হয়ে বড় স্টুডেন্টদেরকে পড়ায় তাদের কাছে অন্যরকম মজা লাগে। কিন্তু স্টুডেন্ট ওই শিক্ষক যদি প্রাইমারি স্কুলের স্টুডেন্ট যদি তাকে পড়াতে দেন তাহলে কিন্তু সে এই জায়গায় ব্যর্থ হবেন। একটা কারণে, কারণ বড় মানুষকে হ্যান্ডেলিং করা এবং ছোট বাচ্চাদেরকে হ্যান্ডেলিং করা দুই জিনিস। ধরেন আপনি একটা বড় মানুষকে বলবেন যে তুমি একটা কলা খাও, সে হয় খাবে না খাবে না। কিন্তু আপনি শিশুকে একটা কলা খাওয়ানো বা যখন তার মনের বিরুদ্ধে যাবেন তখন একটা কলা খাওয়ানো বা একটা বিস্কুট খাওয়ানো বা একটা চকলেট খাওয়ানো তাকে যদি আপনি তার মনের বিরুদ্ধে যান, ধরেন সে আপনার কাছ থেকে চাচ্ছে খেলনা, কিন্তু আপনি তাকে যদি খেলনা না দিয়ে একটা চকলেট দেন তাহলে সে চকলেট নেবে না। মানে শিশুকে আপনি বোঝানোটা এরকম কঠিন। কারণ মাতৃগর্ভ থেকে যখন শিশু ভূমিষ্ঠ হওয়ার পর থেকে তার একটা স্তর থাকে। বিশেষ করে ১৩ বছরের আগ পর্যন্ত ১২-১৩ বছর আগ পর্যন্ত বয়স সন্ধিকাল পর্যন্ত তার যে এখানে বিভিন্ন স্তর এই ০ থেকে ১ বছর, ১ থেকে ৩ বছর, তারপরে ৪ থেকে ৬ বছর, ৬ থেকে ১০ বছর, ১০ থেকে ১৩ বছর এই যে বিভিন্ন বয়সের স্তর, এই সমস্ত স্তরের শিশুদেরকে পড়ানো অত্যন্ত জটিল এবং কঠিন কাজ। এখন তাদেরকে কিভাবে পড়াইতে হয়? তাদেরকে এখন বর্তমান সিলেবাস অনুযায়ী হচ্ছে যে মনের আনন্দের মাধ্যমে পড়াইতে হয়, খেলার মাধ্যমে পড়াইতে হয়, গল্পের ছলে পড়াইতে হয়, কৌতুক, অভিনয়, বিভিন্ন খেলা রয়েছে। যেমন আমাদের বর্তমানে প্রাথমিক শিক্ষাতে আ যেই যেভাবে তাদেরকে পাঠদান করানো হয়, তাদেরকে কোনো পরীক্ষা নেওয়া যাবে না, তাদের কোনো ব্যায়াম করানো যাবে না। তাদেরকে ক্লাসে হাসি, আনন্দ, গল্প ছলে কৌতুকের মাধ্যমে পড়াইতে হবে এবং তাদেরকে ওখানে ৪ টা কর্নার রয়েছে। একটা হচ্ছে বই ও আঁকার কর্নার, ব্লক ও নাড়াচাড়ার কর্নার, ব্লক ও নাড়াচাড়ার কর্নার এবং বই ও আঁকার কর্নার, কল্পনা কর্নার এভাবে ৪ টা বালি ও ফানির কর্নার ৪ টা কর্নার রয়েছে। ৪ টা কর্নারে তারা সেখানে গিয়ে খেলবে এবং শিক্ষক ওই ক্লাসে থাকবে তাদেরকে উদ্বুদ্ধ করবে। এই ৪ টা কর্নারের মধ্যে শিশুরা এক কর্নার থেকে আরেক কর্নারে যাবে। এটা হচ্ছে ইচ্ছেমতো খেলা। আরেকটা খেলা আছে নির্দেশনা খেলা। নির্দেশনা খেলা ভিতরে খেলা এবং বাইরে খেলা। ভিতরে ২৮ টি খেলা, বাইরে ১৮ টি খেলা। টোটাল ৪৬ টি খেলা আছে। এখন আপনার প্রাক-প্রাথমিকের যিনি শিক্ষক হবেন তিনি ৪৬ টি খেলা রপ্ত করেই তারপরে তিনি শিক্ষক হতে হবে এবং তাদের প্রাক-প্রাথমিকের একটা সিলেবাস আছে। ওই সিলেবাসের মধ্যে শিশুদের ৪ টা বিকাশের ক্ষেত্রে ৯ টা বিকাশের উপক্ষেত্র রয়েছে এবং প্রাক-প্রাথমিক শিক্ষককে প্রতি মাসের শেষে একটা মাস করতে হবে এবং মাসের শেষে একটা তাকে ধারাবাহিক মূল্যায়নের ফলাফল উপস্থাপন করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে প্রাক-প্রাথমিক শিশুর বয়স হচ্ছে ৪ থেকে ৫ বছর। ৪ ৪ বছর থেকে ৫ বছর। তো প্রাক-প্রাথমিক এখানে আমাদের দেশে ২ টা শ্রেণীতে এখন আছে। একটা হচ্ছে 4 প্লাস প্রাক-প্রাথমিক, আরেকটা হচ্ছে 5 প্লাস প্রাক-প্রাথমিক। এখন আপনি প্রাক-প্রাথমিকের যেই বই বা যে শিক্ষা সংস্করণ এটা নির্দিষ্ট কোনো যে শিক্ষা সংস্করণ রয়েছে আমার বাংলা ওখানে এই আ প্রাক-প্রাথমিকের যে বই রয়েছে আঁকার, অঙ্কনের একটা বই আছে এবং আমার আ বই আছে একটা। তো এইখানে যেই বইগুলো পড়াইতে হলে শিক্ষককে শিক্ষা সংস্করণ অনুসরণ করে পড়াইতে হয়। আর শিক্ষা সংস্করণ বই খুললে আপনারা বুঝবেন যে এটা একটা ছোটখাটো মনোবিজ্ঞানী। মানে আপনাকে শিশুকে যদি হ্যান্ডেলিং করতে হয় আপনি অন্তত আপনাকে ছোটখাটো মনোবিজ্ঞানী হয়েই ক্লাসে অবতীর্ণ হতে হবে। এর বাইরে গিয়ে আপনি যদি ক্লাসে অবতীর্ণ হন সাদামাটাভাবে তাইলে ওই শিক্ষার্থী, ওই শিশুরা আপনার দ্বারা কিছুই হবে না। তাইলে এখানে ইউনিভার্সিটি শিক্ষক কিন্তু ফেল করবে। তো এখানে আমি যে কথাটা বলতে চাচ্ছি দেশে উন্নত দেশে প্রাক-প্রাথমিক থেকে শুরু করে ইউনিভার্সিটি শিক্ষকের যোগ্যতা এবং নিয়োগের ধরন একই রকম হয়ে থাকে। ওখানে তাদেরকে শিফটিং করা হয়। যে সে ২ বছর ইউনিভার্সিটিতে পড়ালো, ২ বছর মাধ্যমিকে পড়ালো, ২ বছর কলেজে পড়ালো এবং ২ বছর প্রাইমারিতে পড়ালো। অর্থাৎ তাদের শিক্ষকতার যোগ্যতার মান একই থাকে।
এখানে কেউ তাকে অভিজ্ঞতা নেওয়ার জন্য, যেমন অনেকে আছে যে এই ডাক্তারের মানে এই অভিজ্ঞতা নেওয়ার জন্য তাকে এক ডিপার্টমেন্ট, যখন সে ডাক্তারি পাস করে তখন সে ইন্টার্নি করে। তো ইন্টার্নি করার সময় সে একটা ডিপার্টমেন্টে ইন্টার্নি করে না। তাকে সবগুলো ডিপার্টমেন্টে কিন্তু করানো, ঘোরানো হয়। তো এইখানে উন্নত বিশ্বের শিক্ষকতা পেশাকে মানে একবারে মেসিড করার জন্য, পোক্ত করার জন্য বা আ ভালো মানের একজন শিক্ষক তৈরি করার জন্য তাকে বিভিন্ন স্তরে এই বারবার শিফটিং করা, ট্রান্সফার করা হয়। এটা বাংলাদেশে নাই। তো বাংলাদেশে নাই কারণে মানুষ ইউনিভার্সিটির টিচার, মাধ্যমিক টিচার এবং কলেজের টিচার বোঝে না যে প্রাইমারি শিক্ষক যারা রয়েছেন তাদের কি পরিমাণ কষ্ট করতে হয়। এবং এখানে আমি যে শিক্ষক আন্দোলন নিয়ে অনেকেই অনেক কথা বলছেন। এজন্য আজকে আমার টপিক হচ্ছে যে আন্দোলনের বিষয় নিয়ে কথা বলবো। আর শিক্ষকদের বাংলাদেশে যে অবস্থান, আমি সেটা নিয়ে কথা বলবো। শিক্ষক আন্দোলন বনাম নেগেটিভ কথা নিয়ে আমি একটু আলোচনা করব। তো এবং এখানে যে যে কথাটা আমি ইতিমধ্যে বলেছিলাম সেটা হচ্ছে যে শিক্ষক কীভাবে হয়, বা শিক্ষা দান করতে বিভিন্ন স্তরে যে সমস্ত কাঠিন্যের সম্মুখীন হয় শিক্ষকবৃন্দ, বাংলাদেশে সেটা বোঝা অসম্ভব। মানে কী কারণে অসম্ভব? সেটা হচ্ছে বাংলাদেশে প্রাক প্রাথমিকের শিক্ষক নিয়োগ যখন হয় তখন তিনি প্রাক প্রাথমিকে পড়ান, বা উনি কখনো মাধ্যমিকে যাবে না, বা মাধ্যমিকের শিক্ষক কখনো কলেজে যাবে না, অথবা ইউনিভার্সিটির শিক্ষক কখনো মাধ্যমিকে আসবে না। তো এই সিস্টেমের কারণে যে কোন ক্ষেত্রে কোন জায়গায় কী চ্যালেঞ্জ রয়েছে, সেই চ্যালেঞ্জগুলো সামগ্রিকভাবে সকল শিক্ষক অবগত নয়। এজন্য আমি আজকের ভিডিও এবং মানে মূল কারণ হচ্ছে যে এই যে শিক্ষকদের আন্দোলন নিয়ে বিভিন্ন শ্রেণী পেশাজীবীর মানুষের যে সমস্ত মন্তব্য করেছে, সেই মন্তব্যের পরিপ্রেক্ষিতে হচ্ছে আজকের ভিডিওটা তৈরি করা। এখানে শিক্ষকতা করতে গিয়ে যে বাংলাদেশের বিশেষ করে প্রাইমারি শিক্ষক এই প্রায় 4 লাখ 4.5 লাখ শিক্ষক রয়েছেন। এই শিক্ষকদের মধ্যে বিভিন্ন স্তরে নিয়োগ হয়েছে। আপনার কোনো এক সময় সহকারী শিক্ষকের যোগ্যতা ছিল এসএসসি পাস, কিন্তু এখন আর এসএসসি পাস নেই। এর পরবর্তীতে সহকারী শিক্ষক মহিলা তাদেরকে করা হয়েছে এইচএসসি পাস। এইচএসসি পাস এই কারণে করা হয়েছে, বাংলাদেশের বিশেষ করে এই পুরো ভারতীয় উপমহাদেশে 1882 সালের এই একটা শিক্ষা কমিশন ছিল, হান্টার শিক্ষা কমিশন। 1882 সালের হান্টার কমিশন। তো এই হান্টার কমিশনের যে সুপারিশ ছিল নারী শিক্ষক নিয়োগ দেওয়া, এবং নারী শিক্ষকদেরকে এই প্রশিক্ষণের আওতায় নিয়ে আসা। সেই হিসেবে 1902 সালে যে আমাদের জিটি স্কুল বা গুরু ট্রেনিং স্কুল প্রতিষ্ঠা হয়, সেটা পরবর্তীতে 1947 সালে পিটিআইতে রূপ লাভ করে, এবং 1951 সালের দিকে প্রায় বাংলাদেশে 1947 সালের পরবর্তীতে প্রায় বাংলাদেশে 51টা পিটিআই বা শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট তৈরি করা হয়। এখন প্রায় 60-65টা রয়েছে এই শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট। তো এখানে বলা হয়েছে যে এই যে শিক্ষক নিয়োগ দেওয়ার কথা থাকলেও মানে নারী শিক্ষকের অগ্রাধিকার ভিত্তিতে নিয়োগ দেওয়ার সুপারিশ করা হয়েছে এই কারণে যে নারী শিক্ষকবৃন্দ যেহেতু প্রাথমিক বিদ্যালয়ের শিশুরা ছোট, তাদেরকে মাতৃস্নেহের মাধ্যমে পাঠদান করাবে, সেই কারণে এই সুপারিশটা করা হয়েছিল। এখন এই সুপারিশের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ শিক্ষাক্ষেত্রে বা যখন 1971 সালে বাংলাদেশ যখন স্বাধীন হলো, তো স্বাধীন হওয়ার পর শিক্ষাক্ষেত্রে দেখলো যে উন্নত বিশ্বের তুলনায় বাংলাদেশ শিক্ষাক্ষেত্রে অনেক পিছিয়ে রয়েছে, এবং বিশেষ করে নারী শিক্ষাক্ষেত্রে নারী শিক্ষকের অনুপস্থিত রয়েছে। তো নারী ক্ষমতায়ন বা উইমেন এম্পাওয়ারমেন্টের একটা অংশ হিসেবে তখন নারীদেরকে তৎকালীন সরকার 91-এ, বিশেষ করে 91-এর দিকে, 91-এর দিকে, এর আগে কথা বলি, 1981 সালে সার্বজনীন প্রাথমিক শিক্ষা আইন পাস করা হয় 1981 সালের দিকে, এবং আবার 1991 থেকে 93 সালে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা আইন বাস্তবায়ন করা হয়। তো এখানে 91-এর গভর্নমেন্ট, তৎকালীন বিএনপি গভর্নমেন্ট এই শিক্ষক নিয়োগকে বাংলাদেশের মধ্যে এটাকে একটা ব্যালেন্স তৈরি করার জন্য, যেহেতু নারী শিক্ষক কম ছিল একটা বিষয়, আরেকটা হচ্ছে নারী ক্ষমতায়ন। তো সেই জন্য নারীদের জন্য একটা কোটা করা, যে 60% মহিলা শিক্ষক নিয়োগ দেওয়া হবে। তো তার পরিপ্রেক্ষিতে তাদেরকে উদ্বুদ্ধ করার জন্য তাদের শিক্ষকতার যোগ্যতাটা শিথিল করা হয়েছিল এইচএসসি।
কিন্তু পুরুষ শিক্ষক যারা রয়েছে তাদের শিক্ষকতার যোগ্যতা স্নাতকে ছিল। ইতিমধ্যে যখন ওই যে বেতন গ্রেড উন্নয়ন করার জন্য শিক্ষকদের আন্দোলন হয়েছিল, তখন এই আন্দোলনের কারণে এই উপরের মহল যারা রয়েছে বা দেশের এই সচেতন নাগরিকবৃন্দ যারা ছিল, তারা একটা সমালোচনা করছে যে মেট্রিক পাস বা ইন্টারমিডিয়েট পাস এদেরকে এই সমস্ত শিক্ষকদেরকে কীভাবে এই উন্নত গ্রেডে উন্নীত করা যায়, এটা তো অসম্ভব কথা। তো তখন একটা পর্যায়ে এই পুরুষ শিক্ষকের মধ্যে একটা ক্ষোভ বিরাজ করে যে আমরা তো স্নাতক পাস, ওনারা এসএসসি পাস, যারা নারী শিক্ষক রয়েছেন তারা এসএসসি পাস, তাদের কারণে আমরা কেন বঞ্চিত বা আমাদের গ্রেড কেন উন্নীত হবে না। তো এই মর্মে এই একটা পর্যায়ে গিয়ে সম্ভবত 2018-19 সালের দিকে, তখন এই এর আগের সরকার মানে এই পুরুষ শিক্ষক এবং নারী শিক্ষকের শিক্ষকতার যোগ্যতা, অর্থাৎ সহকারী শিক্ষক হিসেবে এন্ট্রান্স করার জন্য মানে যে শিক্ষকতার যোগ্যতার দরকার, রিকোয়ারমেন্ট, সেটা হচ্ছে স্নাতক পাস। অর্থাৎ এই ইতিমধ্যে আজকে 5 বছর বা 10 বছর যাবৎ কোনো স্নাতক পাসের বাইরে কোনো প্রাইমারি শিক্ষক নেই। সুতরাং এখানে যেহেতু স্নাতক পাসের বাইরে কোনো প্রাইমারি শিক্ষক নেই এখন ইতিমধ্যে 10 বছর থেকে, তাহলে এর আগের যারা শিক্ষক রয়েছেন তাদের সংখ্যা 4.5 লাখ শিক্ষকের তুলনায় খুবই নগণ্য। সুতরাং তাদেরকে কেন গ্রেড উন্নয়ন করা যাবে না? এখানে গ্রেড উন্নয়ন তো তাদের অবশ্যই দরকার। এই কারণে দরকার, আপনার প্রাথমিক শিক্ষকদেরকে পিছিয়ে রেখে তাদের থেকে বেশি বেশি আউটপুট আশা করবেন, আপনি তাদেরকে এই দিবেন না, পিছিয়ে রাখবেন, এটা তো হয় না। এখন এটাকে অনেকে নেগেটিভভাবে উপস্থাপন করছে যে তারা তো শিক্ষক, তারা তো পড়ালেখা পারে না, তারপরে এই তারা ঠিকমতো ক্লাস করে না, তারপরে বিভিন্ন অনিয়মের কথা উল্লেখ করা হয়েছে। আপনি অনিয়মকে তাদের অনিয়ম এবং অধিকার এই দুটাকে একসাথে তো মুখোমুখি করা যাবে না। অনিয়ম যদি করে থাকে তাহলে তাদের অনিয়মের বিচার হবে, কিন্তু আপনার অধিকারের বিষয়টা সামগ্রিকভাবে আপনাকে চিন্তা করতে হবে যে তারা কি এটা প্রাপ্য কিনা। বা একজন শিক্ষককে যদি আপনি এভাবে পিছিয়ে রাখেন, তাহলে বাংলাদেশের আরও অন্যান্য পেশাজীবী, যেমন অষ্টম শ্রেণীর পাস ড্রাইভার যদি 20,000 টাকা মাসে যদি বেতন পায়, বা অষ্টম শ্রেণীর পাস ড্রাইভার যদি দশম গ্রেডে বেতন পায়, অথবা মন্ত্রণালয়ের একজন প্রশাসনিক কর্মকর্তা যদি দশম গ্রেডে বেতন পায়, বা অন্যান্য অফিসের একজন পিয়ন থেকে শুরু করে, পিয়ন আর্দালি থেকে শুরু করে অফিস সহকারী, হিসাব রক্ষক যদি প্রাইমারি স্কুলের শিক্ষক থেকে বেশি বেতন পায়, তাহলে ওই প্রাইমারি স্কুলের শিক্ষক যখন পাঠদান করাতে যাবে, তখন তাদের মনের ভিতরে যে একটা সেলফ মোটিভেশন বা রিএনফোর্সমেন্ট, বলবর্ধন, এটা আসবে না। এটা নিয়ে শিক্ষকের বেতন উন্নতি বিশ্বে কেমন, এই কথাটা আমাদেরকে দেখতে হবে। এবং তারা তো অন্যান্য পেশাজীবী মানুষের সাথে নিজেকে যখন কম্পেয়ার করে, তখন নিজেদেরকে তারা খুব ডেপ্রিসিয়েট মনে করে বা হ্যাঁ মনে করে যে আমাদের বেতন কম, সমাজে আমাদের কোনো মূল্যায়ন নেই। আসলে তো সমাজে তাদের কোনো মূল্যায়ন নেই। আপনি যদি কোনো একজন শিক্ষক যদি ডাক্তারের কাছে যায় অসুস্থ হয়, শিক্ষক ডাক্তারের কাছে সে মূল্যায়ন পায় না, অথবা শিক্ষক যদি এসিল্যান্ড অফিসে যায় কোনো মূল্যায়ন পায় না, বা ইউএনও অফিসে গেলে কোনো মূল্যায়ন পায় না, বা ডিসি অফিসে, অথবা যে কোনো জায়গাতে সরকারি যে কোথাও গেলে, পাবলিক এবং আনপাবলিক, মানে যে কোথাও গেলে যদি সে তার যথাযথ মূল্যায়ন না পায়, তখন তার ভিতরে একটা ক্ষোভের বিরাজ করে যে আমি শিক্ষক, আমি তাদেরকে পড়াই, মানে আজকে যে ইঞ্জিনিয়ার হয়েছে, ডাক্তার হয়েছে, ব্যারিস্টার হয়েছে, তারপরে যিনি পাইলট হয়েছে, সচিব হয়েছে, আমলা হয়েছে, সবাই তো আমার প্রাইমারি স্কুলের স্টুডেন্ট ছিল। তখন তাদের ভিতরে একটা ক্ষোভ সঞ্চারিত হয়, এবং মনের দুঃখে তারা নিজে নির্বাসিত ভাবে বাংলাদেশে। তো সুতরাং এক্ষেত্রে তাদের যে গ্রেড উন্নয়নটা একান্ত জরুরি। ধরেন আপনি যদি প্রাথমিক শিক্ষকদেরকে পিছিয়ে রাখেন, তাহলে কিন্তু আপনার মজ্জাগতভাবে আপনি দুর্বল হবেন। আপনি একটা শিশু যখন সে বড় হচ্ছে, আপনারা কি বুঝেন যে সে তার কোন জায়গায় অবস্থান? আপনার একটা শিশু লালন পালন করার জন্য এমনও বড় লোক আছে, সে 4-5টা আর্দালি রাখে, তারপরে তার সকল বিষয়ের জন্য তাকে প্রাইভেট টিউটর রাখে, অনেক টাকা খরচ করে। আর সেই শিশু, আপনি যদি কল্পনা করেন যে একটা শিশু থেকে, অর্থাৎ সে যখন ফাউন্ডেশন উঠবে কিন্তু আপনার প্রাইমারি শিক্ষকদের হাতে। এই শিশুকে তাকে মানসিকভাবে পোক্ত করা, মানসিকভাবে বিকশিত করা, তাকে সদা হাস্যোজ্জ্বল রাখা, 9টা থেকে 4:30 পর্যন্ত হাস্যোজ্জ্বল রাখা, এই যে মহান কঠিন কাজ, এটা একটা মনোবৈজ্ঞানিক কাজ, একজন মনোবিজ্ঞানীর কাজ, এবং সাইকিয়াট্রিস্ট এর কাজ এটা। তাহলে এই এত বড় কঠিন এবং দুঃসাধ্য কাজকে যিনি
সহজ করতেছেন, সাধন করতেছেন, তাহলে তার বেতন কেন উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে বা বাংলাদেশের অন্যান্য পেশাজীবীদের সাথে তাল মিলিয়ে আপনি দিবেন না? সুতরাং শিক্ষকতাকে আমরা সাধারণত এটা একটা পেশা হিসেবে দেখি। আসলে তো এটা একটা পেশা, ঠিক আছে? এটা যারা মনে প্রাণে শিক্ষক তারা এটাকে কিন্তু পেশা হিসেবে নেয় না। এটাকে নেশা এবং ব্রত বা পবিত্র দায়িত্ব হিসেবে নেয়। কারণ তার শিক্ষার্থীদের প্রতি একটা কমিটমেন্ট রয়েছে। একজন ডাক্তার যদি ভুল করে চিকিৎসা দেয়, তাহলে একজন রোগী মারা যাবে। কিন্তু একজন শিক্ষক ভুল করলে পুরো জাতি মারা যাবে। এটা আমাদেরকে বুঝতে হবে। এখন আপনি বলতেছেন শিক্ষা জাতির মেরুদণ্ড, শিক্ষা জাতির মেরুদণ্ড। তো শিক্ষা জাতির মেরুদণ্ড যদি হয়ে থাকে, তাহলে আপনি যদি শিক্ষকদেরকে দুর্বল করে রাখেন, শিক্ষকদেরকে যদি আপনি মনে প্রাণে মনোবলিত না করেন, তাদের মনোপ্রাণে তাদেরকে আত্মবিশ্বাসী আত্মপ্রত্যয় করে যদি গড়ে না তোলেন, তাহলে সেই শিক্ষক দিয়ে আপনি শিক্ষা জাতির মেরুদণ্ড, তাহলে শিক্ষা জাতির মেরুদণ্ড আর তাহলে শিক্ষক হচ্ছে শিক্ষা যদি বা জাতির মেরুদণ্ড, আর শিক্ষক যেহেতু শিক্ষাটা বিতরণ করছেন, তাইলে বোঝা যাচ্ছে যে শিক্ষক জাতির মেরুদণ্ড তৈরি করছেন। মানে মেরুদণ্ডের প্রবক্তা বা মেরুদণ্ডের আর্কিটেক্ট, মেরুদণ্ড বিল্ডার। তাহলে সেই মেরুদণ্ড আপনি যদি তাকে না দেন, তাহলে সে কিভাবে মেরুদণ্ড বিল্ডিং করবেন? তার মানে আপনি মেরুদণ্ড যদি সোজা হয়ে না দাঁড়াতে পারেন বা মানুষ সোজা হয়ে দাঁড়ানোর একমাত্র হচ্ছে যে আমাদের এই ঘাড়ের পিছন থেকে ঘাড়ের পিছনে এখান থেকে শুরু করে একদম একদম আমাদের একেবারে নিতম্বের এই শেষ পর্যন্ত কশেরুকা শেষ পর্যন্ত যে অবস্থান, এটাকে আমরা মেরুদণ্ড বলি। তো মেরুদণ্ডের এখানে এই দুই পাশে হাড় রয়েছে, এটাকে সোজা সোজা করে ধরার জন্য। এখন এই মেরুদণ্ড কে তৈরি করবে? মেরুদণ্ড শিক্ষক তৈরি করবেন। তাহলে শিক্ষক মেরুদণ্ড যেহেতু তৈরি করবেন, তাহলে ওই শিক্ষক মেরুদণ্ডের ইঞ্জিনিয়ার। এখন আপনি যদি শিক্ষককে দুর্বল রাখেন, তাহলে আপনার মেরুদণ্ড দুর্বল হবে। শিক্ষককে যদি আপনি সবল রাখেন, তাহলে আপনার মেরুদণ্ড সবল হবে। মেরুদণ্ড সবল বলতে, আর শিক্ষককে দুর্বল রেখে বা শিক্ষককে কম বেতন দিয়ে শিক্ষককে আপনি কটাক্ষ করে, এখানে আমি একটু প্রবণতা দেখেছি যে সারা বাংলাদেশে যখন শিক্ষক আন্দোলন চলছে, তখন সারা বাংলাদেশের মানুষ অনেক সরকারি কর্মচারী ও শিক্ষকদের বিষয়ে অনেক 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 নেগেটিভ মন্তব্য করছেন। সেইটার পরিপ্রেক্ষিতে আমি খুবই দুঃখিত এবং ব্যথিত। আপনার প্রাথমিক শিক্ষক, আপনার মাধ্যমিক শিক্ষক স্টুডেন্ট যখন হয়, তখন তো শিক্ষার্থীদের একটা পর্যায়ে চলে যায়, এবং কলেজের শিক্ষক যাদেরকে পড়ায়, তখন ওই শিক্ষার্থীরা একটা পর্যায়ে চলে যায়। কিন্তু প্রাথমিক শিক্ষকরা যাদেরকে পড়ায়, তারা তো একদম একেবারে ফাউন্ডেশন থেকে পড়াচ্ছে, এবং প্রাথমিক শেষ না করলে একটা ছেলে তার জীবনে অন্ধকারাচ্ছন্ন অবস্থা নেমে আসে একটা মানুষের। ন্যূনতম যদি কোনো রকম মানুষ প্রাথমিক শিক্ষাটা ভালোভাবে করে, তাহলে সে অন্তত স্বাক্ষর জ্ঞান বা অথবা সাক্ষরতা অর্জন করতে পারে। যে প্রাথমিক বিদ্যালয় পড়ার শেষে মানুষ যোগ বিয়োগ গুণ ভাগ সাইন নিয়মের অঙ্ক নিয়ম শতকরা থেকে শুরু করে সে সাধারণ ক্ষেত্রফল সাধারণ বৃত্তের অঙ্কগুলো সে করতে পারবে, এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয় থেকে শুরু করে প্রাথমিক বিজ্ঞান, ধর্ম, নৈতিক শিক্ষা, তারপরে এবং এই বিষয়গুলো, তার যেই স্বাভাবিক জ্ঞান, এই জ্ঞানগুলো অর্থাৎ মানুষ চলার মতো যে জ্ঞান দরকার, এই বিষয়গুলোর প্রতি ওই স্বাভাবিক জ্ঞানগুলো বা চলার মতো উপযুক্ত জ্ঞান সে প্রাথমিক শিক্ষা শেষে অর্জন করবে। ধরেন কোনো একজন শিক্ষার্থী মাত্র প্রাথমিক স্তর বা প্রাথমিক গণ্ডি শেষ করলো, কিন্তু সে আর যে কোনো কারণে উপরের গণ্ডি সে আর পেরোতে পারলো না। তারপরেও ওই যে সে যদি প্রাথমিক শিক্ষা যদি ভালো করে পড়ে যায়, সে অন্তত জীবনে চলতে পারবে, এবং সে জীবনে হিসাব নিকাশ থেকে শুরু করে ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে সব কিছু করতে পারবে। আর যে মাধ্যমিক বিদ্যালয় শেষ করেছে, সে অন্তত একটা ডিসপেন্সারি, ওষুধের দোকান থেকে শুরু করে এবং অনেক জায়গাতে সে এই ছোটোখাটো ইঞ্জিনিয়ারিং কাজও করতে পারবে। আর যে কলেজ এবং ইউনিভার্সিটি শেষ করে, সে আরও বড় পরিসরে তার এই কর্মের ব্যবস্থা করে নিতে পারবে। সুতরাং প্রাথমিক বিদ্যালয় হচ্ছে যে আপনার শিশু যখন উপরে উঠবে বা বড় হবে, শিশু লালন পালনের একেবারে সর্বনিম্ন স্তর বলা যাবে না, প্রাথমিক স্তর। তাহলে প্রাথমিক স্তরে যদি আপনি শিশুকে মেরুদণ্ড সজাগ হয়ে দাঁড়াইতে হয়, তাহলে দাঁড় করাতে হয় আপনার শিশুকে যদি সুস্থ সবলভাবে সাক্ষরতার জ্ঞান অর্জন করতে হয়। সাক্ষরতা বলতে সে স্বাভাবিকভাবে যে কোনো বিজ্ঞাপন থেকে শুরু করে পত্র পত্রিকা নিউজ, এগুলো সে পড়তে পারবে, বুঝতে পারবে, উপলব্ধি করতে পারবে, এবং সেই অনুযায়ী জ্ঞান বাস্তবে সে প্রয়োগ করতে পারবে। এই জ্ঞানগুলো অর্জন করানোর জন্য শিক্ষক যে ভূমিকা রাখে প্রাথমিক বিদ্যালয়ে, সেটা অনন্য। এখন প্রশ্ন হচ্ছে
আপনি শিক্ষককে অবহেলা করে তাদের তাদেরকে কটাক্ষ করে এই তাদেরকে আপনি অবদমিত করে আন্দোলনে পুলিশ দিয়ে হয়রানি করে। পুলিশ এমনভাবে তাদেরকে পিটাইছে, মনে হয় যেন চোর গুন্ডাকে পিটাইছে। যে পুলিশে যখন বাড়ি দিচ্ছে তখন সে একবারও বুঝতেছে না যে আমি একজন ম্যাচিউর 40 ঊর্ধ্ব অথবা অথবা 50 ঊর্ধ্ব অথবা 30 ঊর্ধ্ব একজন মানুষ, আর যিনি শিক্ষাদান করে এই শিক্ষককে আমি পিটাচ্ছি। আমার মানে খুবই লজ্জা হয় যে পুলিশ যখন তাদেরকে পিটায়, সে কি স্টুডেন্ট পিটাচ্ছে নাকি চোর পিটাচ্ছে নাকি ডাকাত পিটাচ্ছে, তার এতটুকু উপলব্ধি নাই ওই সমস্ত পুলিশের। এবং দেখেছি কি মাধ্যমিক শিক্ষকবৃন্দ এই সমস্ত আন্দোলনে যে অন্যায় করেছে, অবিচার করেছে পুলিশ, বা এখানে আন্দোলনের মধ্যে লাঠিপিটা করেছে, তারপরে টিয়ার গ্যাস ইত্যাদি বুলেট মারছে, এগুলো দেখি যে অনেক সরকারি কর্মচারী এবং বাইরের আমজনতা যারা রয়েছেন এগুলো নিয়ে অনেক কটাক্ষ করেছেন। আপনারা তো বুঝেন না যে প্রাথমিক শিক্ষকদেরকে আপনি দুর্বল রেখে আপনি মেরুদণ্ড কীভাবে গড়বেন। আপনার যদি যেমন আপনি যদি প্রাথমিক শিক্ষককে দুর্বল রাখেন তাহলে তো আপনার অস্টিওপরোসিস হয়ে যাবে, আপনার মেরুদণ্ড অস্টিওপরোসিস হয়ে যাবে। অস্টিওপরোসিস হচ্ছে হাড় ক্ষয়, স্পন্ডালাইটিস হয়ে যাবে। মানে হচ্ছে কি এই যে আমাদের যারা মানুষ তাদের 30 বছর বয়সের পরে দিয়ে হাড় ক্ষয় হওয়া শুরু হয়, এটাকে আর্লি ডিজেনারেটিভ চেঞ্জ বলে। এবং অস্টিওপরোসিস হয়, বিশেষ করে বেটে মানুষ যারা রয়েছে তাদের তো অস্টিওপরোসিস হয় বাধ্যতামূলক। তাদের বয়স 40-50 ঊর্ধ্ব হলে তখন যদি তারা সামান্য একটু আছাড় খায় পড়ে তখন তাদের হাত ভেঙে যায়, হাড় ভেঙে যায়, পা ভেঙে যায়, এটাকে অস্টিওপরোসিস বলে। তো আপনি প্রাথমিক শিক্ষককে পিছনে রেখে যদি রাখেন তাহলে তো আপনার জাতির মেরুদণ্ডের মধ্যে অস্টিওপরোসিস হয়ে যাবে বা স্পন্ডালাইটিস হয়ে যাবে বা হাড় ক্ষয় হয়ে যাবে। হ্যাঁ, বোন ডিকে হয়, বোন ডিকে মানে এখানে অস্টিওপরোসিস বলতে আপনার পুরো জাতির মধ্যে যে শিক্ষা ব্যবস্থার মধ্যে একটা ঘুণে ধরে যাবে। তো ঘুণে ধরবে মানে হচ্ছে কি আপনার এখান থেকে ভালো ডাক্তার হবে না, ভালো ইঞ্জিনিয়ার হবে না। এই যে 12 ডাক্তার আছে বাংলাদেশে, 12 ডাক্তার নেয়, মানুষ কোথায় গিয়ে ট্রিটমেন্ট করে? মানুষ ওই যে ইন্ডিয়া গিয়ে চেন্নাই গিয়ে সিঙ্গাপুর থাইল্যান্ড গিয়ে ওখানে গিয়ে চিকিৎসা করে। তার মানে কি ওই স্পন্ডালাইটিসের কারণে, অস্টিওপরোসিসের কারণে আপনার মেরুদণ্ডের মধ্যেই তো অস্টিওপরোসিস হয়ে রয়েছে। কারণ শিক্ষক তো আপনি অস্টিওপরোসিস মুক্ত করার জন্য শিক্ষাকে এই শিক্ষা জাতির মেরুদণ্ড যুক্ত বা এই মেরুদণ্ড নামক শিক্ষাকে আপনি তো অস্টিওপরোসিস রোগে আক্রান্ত করে দিয়েছেন। এই কারণে ওই যে শিক্ষকদেরকে অবমূল্যায়ন করে। শিক্ষকদেরকে আপনি যথেষ্ট মূল্যায়ন করতে হবে এবং এখানে সেই মানের শিক্ষক নিয়োগ দিতে হবে। আপনারা শিক্ষকদের গ্রেড উন্নয়নের জন্য 10ম গ্রেড তো এটা একটা মামুলি বিষয়। আমি মনে করি বাংলাদেশের শিক্ষকদের উন্নত বিশ্বের তুলনায় 9ম গ্রেড অর্থাৎ 5 ক্লাস নাগরিক বা 5 ক্লাস জবে তাদেরকে নিয়ে আসা দরকার। এখন এখানে আপনি গ্রেড উন্নয়ন করে সেই মানের টিচার এখানে নিয়োগ দেন, কিন্তু আপনি তা না করে আপনি শিক্ষকতার শব্দটাকেই মনে যেন অবহেলার চোখে দেখতেছেন। তাহলে তো যদি আপনি অবহেলার চোখে দেখেন তাহলে তো ওই যে আপনার পুরো জাতির শিক্ষা ব্যবস্থার অস্টিওপরোসিস হয়ে গেল, স্পন্ডালাইটিস হয়ে গেল, হাড় ক্ষয়ের মতো। তাহলে এখানে আপনাকে কি করতে হবে? শিক্ষা খাতে ব্যয় বৃদ্ধি করতে হবে এবং আমাদের সকল পেশাজীবী মানুষকে এখানে আলাদা একটা বেতন কাঠামো থেকে শুরু করে আলাদা সুযোগ সুবিধা, আলাদা মর্যাদা, তাদের জন্য আলাদা আইন, আলাদা হাসপাতাল ব্যবস্থা, চিকিৎসা ব্যবস্থা, এই সব কিছু করতে হবে। এগুলো করে আপনি এখানে ভালো মেধাবীরা এখানে আসুক, তাতে সমস্যা নেই। কিন্তু আপনি একটা জায়গা থেকে এখানে শুরু করতে হবে যে শিক্ষকরা ভালো একটা জায়গায় যাবে। ওদের সাথে তো আমাদের মানে হিংসার কিছু নাই। আমি কেন ঈর্ষা করবো এদেরকে? কেন হিংসা করবেন? আপনি কোনো ব্যক্তি তো আপনার শত্রু না। আপনাকে চিন্তা করতে হবে বা একটা রাষ্ট্রকে উন্নত করতে হলে তার শিক্ষা ব্যবস্থাকে উন্নত করতে হবে। আমাদের দেশের মধ্যে এই একটা বিষয় আছে, সেটা হচ্ছে যে এই অন্য দেশে কী হচ্ছে আমরা অন্য দেশকে অনুকরণ করি। আমি অন্য দেশকে অনুকরণ করব কেন? অন্য দেশ আমাকে অনুকরণ করবে। আমি আদর্শ হই, আমার আদর্শ বা আমার চরিত্র বা আমার জ্ঞান গরিমা গুণাবলী, আমার এই ফিচার্স এবং যে সমস্ত ক্যারেক্টারিস্টিক্স বা এই কোয়ালিটি রয়েছে, গুণাবলী রয়েছে বা আমাদের নেচার যেগুলো রয়েছে সেগুলো অন্য মানুষ আমাদেরকে অনুকরণ করবে। কিন্তু আমরা সেটা না করি। আমরা বলি যে ইন্দোনেশিয়ায় কী হচ্ছে, জাপানে কী হচ্ছে, মালয়েশিয়ায় কী হচ্ছে, আমেরিকায় কী হচ্ছে, লন্ডনের যুক্তরাজ্যে কী হচ্ছে, আফ্রিকায় কী করছে, আমরা সেটাকে অনুকরণ করি। কেন? আমাদের মানসিকতা এরকম হতে পারে না যে আমাদেরকে মানুষ অনুকরণ করবে। আমরা এখান থেকে শুরু করি। এখানে মনে হয় যেন যে শিক্ষকরা বেতন বৃদ্ধির জন্য আন্দোলন করছে, এখানে অনেকেই লজ্জা পাইছে, অনেকেই ব্যাড কমেন্টস করছে। আরে ভাই, আপনাদের
লজ্জা হইতে পারে, কিন্তু আপনি যদি শিক্ষকদেরকে অন্ধকারে রাখেন তাহলে তো আপনার এই বাংলাদেশ আলোকিত হবে না। আপনি যে উন্নত বাংলাদেশ গড়ার স্বপ্নে বিভোর, তাহলে আপনি কম যোগ্যতা সম্পন্ন এই শিক্ষকদেরকে দিয়ে বলেন, অথবা কম বেতন দিয়ে, আপনি কি কম বেতন দিয়ে কি বেশি জিনিস আশা করবেন? মানব মানে ওই যে ব্যবস্থাপনার একটা কথা আছে, মিনিমাইজিং কস্ট ম্যাক্সিমাইজিং প্রোডাকশন। আপনি কম খরচে বেশি উৎপাদন, কিন্তু এটা ব্যবস্থাপনার কম খরচে বেশি উৎপাদন, এটা শিল্প কারখানার জন্য এটা প্রযোজ্য হতে পারে, অ্যাপ্লিকেবল হতে পারে। কিন্তু কম খরচে আপনি বেশি শিক্ষা বিতরণ করবেন, বা কম শিক্ষকদেরকে অসম্মান করে, ইগনোর করে, অবহেলা করে, অসম্মানিত করে, পদদলিত করে, লাঠিপিটা করে, তারপর টিয়ার গ্যাস সেল মেরে, বুলেট মেরে আপনি তাদেরকে উম, দমায়ে আপনি শিক্ষা বিতরণ করবেন, এটা অনেকটা অযৌক্তিক। এবং এখানে শিক্ষক জিতলে, যদি শিক্ষকদেরকে আপনি জিতাই দেন, তাহলে দেশটাই জিতে যাবে। কারণ শিক্ষকদেরকে জিতে দিলে এবং সেখানে যদি একটা জবাবদিহিতার ব্যবস্থা করা হয়, যে তারা অনেকে অভিযোগ করেছেন যে তারা মাঠ পর্যায়ে কাজ করে না। তো মাঠ পর্যায়ে কাজ করে না, তাহলে আপনারা সে মনিটরিং ব্যবস্থা করেন কেন? মাঠ পর্যায়ে তো উপজেলা শিক্ষা অফিসার, সরকারি উপজেলা শিক্ষা অফিসার থেকে শুরু করে একদম এই জেলা প্রাথমিক শিক্ষা অফিস এবং এই বিভাগীয় শিক্ষা অফিস থেকে শুরু করে অধিদপ্তর, মন্ত্রণালয়, অনেকগুলো উইং রয়েছে ওনা ওনাদেরকে পরিদর্শন করার জন্য, পরিবীক্ষণ করার জন্য। কিন্তু আপনারা সেটাকে জোরদার না করে শুধু শিক্ষকের উপরে উপরে দায় দায় চাপাচ্ছেন। এই পৃথিবীটা এমন একটা জায়গা, মানুষ ভুল করবে। আমরা ভুল করছি বিধায় তো আমরা এই পৃথিবীতে আমরা অবতীর্ণ হয়েছি। আদম আর হাওয়া যে ভুল করেছিল, গন্ধব খেয়েছিল, সেই কারণে তো আমরা এখানে আসছি। তো আমরা তো ভুলের মাঝে আছি। ভুলটা তো হচ্ছে আমাদের একটা স্বাভাবিক একটা প্রবৃত্তি। আমরা যদি ভুল হয় বিধায় তো আমরা মানুষ। আর ভুল না হলে তো তুমি শয়তান অথবা ফেরেশতা। তাহলে ভুল তো হবেই। ভুল তো মানুষই করবে। তাহলে শিক্ষক তো ভুলের ঊর্ধ্বে কোনো ব্যক্তি নয়। সুতরাং শিক্ষক যদি কোনো ভুল হয়ে থাকে, তাহলে সেটার অবশ্যই শুধরানোর সে ব্যবস্থা আছে। তাদেরকে যথাযথ পরিবীক্ষণ করা হোক, এবং যারা বেশি অন্যায় করে তাদেরকে এই শাস্তির আওতায় আনা হোক। কিন্তু এখানে তাদেরকে সেটা না করে আপনি ওই ভুলের সাথে তাদের এই কাজের সাথে তারপর অনিয়মের সাথে তাদের গ্রেডের সাথে দুইটাকে মানে এক জায়গায় করে নিয়ে আসলে তো হবে না। যেমন আমরা এই অনেকে শুনতাম যে উন্নয়ন, গণতন্ত্র, আমরা আমরা কী করি? উন্নয়নকে গণতন্ত্রের মুখোমুখি করি, অথবা গণতন্ত্রকে উন্নয়নের মুখোমুখি করি। বলে কি উন্নয়ন করলে আর গণতন্ত্র লাগবে না, অথবা গণতন্ত্র থাকলে উন্নয়ন লাগবে না। দুইটাই দরকার, কিন্তু দুইটাই একটা হচ্ছে আরেকটা পরিপূরক। আপনি যদি গণতন্ত্র ছাড়া উন্নয়ন করতে চান, তাহলে সেই উন্নয়ন টেকসই হবে না। আবার উন্নয়ন ছাড়া গণতন্ত্র করেন, তাহলে সেই গণতন্ত্র মানুষের জন্য প্রযোজ্য হবে না, এবং সেই গণতন্ত্র মানুষের কাছে গ্রহণযোগ্য হবে না। তো এখানে একটা বিষয় হচ্ছে যে আপনি শিক্ষকদের কোনো দোষ ত্রুটি থাকলে সেটা চ্যাপ্টার ভিন্ন, কিন্তু বিষয় হচ্ছে যে আপনি শিক্ষকতা পেশাটাকে আপনি কীভাবে দেখছেন। এখানে আমার কাছে খুব দুঃখ লাগে যে এখানে অনেক হাই স্কুলের শিক্ষক বলেছেন যে তারা ইন্টারমিডিয়েট পাস। অনেক হাই স্কুলের শিক্ষকের কথা শুনেছি, এবং শিক্ষক হাই স্কুলের মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের লিডার, নেতা কাছে আমি একটা স্ট্যাটাস দেখেছি, তিনিও এই একটা কটাক্ষ করে এই একটা পোস্ট দিয়েছেন। এখানে প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের যে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থাটা চালু হয়েছিল, সেটা ছিল বেসরকারি শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে। অথচ প্রাথমিক বিদ্যালয়কে 1973 সালে বঙ্গবন্ধু যখন এই একসাথে 36,672টি স্কুলকে সরকারিকরণ করে বা জাতীয়করণ করে, তখন থেকেই কিন্তু এখানে একটা যুদ্ধ শুরু হয়েছে। মেধার প্রতিযোগিতা এখানে শুরু হয়েছে। কিন্তু মাধ্যমিক শিক্ষার মধ্যে সেটা মেধার প্রতিযোগিতা অনেক পরে শুরু হয়েছে। সেটা হচ্ছে এনটিআরসি যখন আবিষ্কৃত হয়েছে তখন। তো এখানে মাধ্যমিক শিক্ষকবৃন্দ আমাদের শিক্ষক যারা রয়েছেন, স্যার রয়েছেন, তাদের প্রতি সম্মান রেখে বলি, তারা তো অধিকাংশই এসএমসির মাধ্যমে নিয়োগ হয়েছেন। তাহলে এসএমসির মাধ্যমে একজন শিক্ষক লোকালি নিয়োগ প্রাপ্ত হওয়া, আর পুরো জাতিভাবে ন্যাশনাল ওয়াইড ইন্টারভিউর মাধ্যমে এখানে আসা, দুই জিনিস। ঠিক আছে, আপনার কাছে মনে হতে পারে যে আমি পারতাম বা আমি পারি, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, এটা যদি আমি পড়াইতে পারি, তাহলে আমি তো তাদের সেই সেরা। কিন্তু সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, এটার প্রমাণ কিন্তু অনেক শিক্ষকই পারে না। মূলদ সংখ্যা কী, অমূলদ সংখ্যা কী, এটার প্রমাণ কিন্তু এই সমস্ত পড়ালেখা কিন্তু অনেক শিক্ষকই কিন্তু ভালো করে বোঝাতে পারে না। তারপর বিজ্ঞান থেকে শুরু করে আরও অনেক জটিল বিষয় আছে। এখানে শিক্ষকতার মানকে মানে যদি যান, তাহলে আপনার মাধ্যমিকেও সে মানে ঘাটতি রয়েছে, আপনার কলেজেও ঘাটতি রয়েছে, এবং ইউনিভার্সিটিতেও ঘাটতি রয়েছে। ঘাটতি সব জায়গায় আছে।
আবার সম্মানও সব জায়গায় আছে। এবং যারা শিক্ষক রয়েছেন তারা যে একেবারে সমাজে পরিপূর্ণ সব কিছু সব কিছু পারে, বিশেষ করে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক এবং কলেজের শিক্ষক এবং ইউনিভার্সিটির শিক্ষক, এটা তো তা নয়। কারণ মানুষের জ্ঞানের সীমাবদ্ধতা থাকবেই। নলেজ ইজ মিস্টেরিয়াস, নলেজ ইজ ইনফাইনাইট। এবং মাধ্যমিক শিক্ষকের যদি বলে যে আমি অনেক বড় শিক্ষক, অনেক বড়, আমি মাধ্যমিকে পড়াই, এই জন্য প্রাথমিক থেকে আমি বেতন বেশি পাবো, কিন্তু এই তার যদি কারো এই ধরনের মনোবৃত্তি লালন করে থাকে, তাহলে এটা একটা ভুল একটা কনসেপ্ট আমি মনে করবো। কারণ মাধ্যমিক শিক্ষক ইচ্ছে করলে প্রাথমিক শিক্ষক আসতে পারবে না, সেটা আমি আগে বলছি। আপনার রিজিক যেখানে ছিল সেখানে আপনি আছেন। আপনি ইচ্ছে করলে প্রাথমিক আসতে পারেন, অথবা প্রাথমিক শিক্ষক ইচ্ছে করলেই যে কোনো সময় ইচ্ছে করলে আপনি মাধ্যমিকে যেতে পারবেন না, মাধ্যমিক শিক্ষক ইচ্ছে করলে আপনি কলেজে যেতে পারবেন না। কারণ ওই আল্লাহ রিজিক যেখানে রেখেছে সেখানে। এখন প্রশ্ন হচ্ছে কার যোগ্যতা কতটুকু, সেটা জাতি বিবেচনা করবে। প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক হতে হলে আপনাকে লক্ষ লক্ষ প্রতিযোগীর সাথে প্রতিযোগিতা করে তাহলে আপনাকে এখানে শিক্ষক হতে হয়। এবং আপনি পড়ালেখা করলেন, একটা অঙ্ক সবাই করলো, বানরে এত লাভ দিয়ে এত এত উঠলো, এবং এত মিনিটে এত লাভ, এই 2 লাফ দেওয়ার পর এই 2 লাফে এত ফুট উঠলো, এবং এই দ্বিতীয় লাফে এত এত ফুট নামলো, তাহলে এত এত মিটার গাছে যদি উঠতে হয়, বা এত এত মিটার পিলারে যদি উঠতে হয়, তাহলে তার কটা লাফ দেওয়া লাগবে। একই প্রশ্ন সবাই দেখলো, অথবা একটা সরল অঙ্ক সবাই একটা ক্লাসে ছিল, কিন্তু অনেকের রেজাল্ট 0 হয়, অনেকের রেজাল্ট 1 হয়। এটা কারণ কি? কারণ এখানে মেধার পার্থক্য আছে। তো আপনি এখানে শিক্ষক, মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক দেখেই বুঝে, যদি এটা কেউ যদি বোঝাতে চায় যে সে প্রাইমারি স্কুলের শিক্ষক থেকে বেশি মেধাবী, তাহলে আমার মনে করি এই ধারণা তার ঠিক নয়। অথবা যিনি কলেজে পড়ান তিনি যদি মনে করেন যে আমি প্রাইমারি স্কুলের শিক্ষক চেয়ে অনেক মেধাবী, এই ধারণা পোষণ করা ঠিক নয়। প্রাইমারি স্কুলের শিক্ষকও আপনার ইউনিভার্সিটির শিক্ষকের চেয়ে যোগ্যতা সম্পন্ন আছে। এখন প্রশ্ন হতে পারে যে তাহলে তারা সেখানে কেন যাননি? ওই যে বললাম, রিজিক এবং সুযোগ, সময়ের কারণে। এই বাংলাদেশে কি যারা বিসিএস ক্যাডার, এদের বাইরে যারা রয়েছে তারা কি বিসিএস ক্যাডারের চেয়ে কম জ্ঞান সম্পন্ন? কেউ যদি মনে করে তাহলে এই ধারণা ভুল। অনেকে আছে বিসিএস পরীক্ষা দেয়নি, অনেকে আছে বিসিএস পরীক্ষা দেওয়ার সে সুযোগ পায় নাই, অথবা বিজ্ঞাপন পায় নাই, অথবা তার বয়স বেশি ছিল, তার মা বাবার মানে এই সঠিক গাইডলাইনের অভাব ছিল, কিন্তু সে অনেক মেধাবী, মানে অনেক পড়ালেখা জানে, সে শুধু গ্রামের কলেজে ওই অথবা জেলা শহরের একটা কলেজ থেকে অনার্স মাস্টার্স করেছে, সে বিসিএস জানে। এরকম আপনি আপনি যদি খোঁজেন অনেক পাবেন সমাজে। তার মানে বিসিএস ক্যাডার যারা হয়েছে তারাই যে সমাজের মধ্যে সব কিছু পারে, তাদের বাইরে কেউ পারে না। কেন? যারা এক্সপোর্ট এবং ইম্পোর্টের ব্যবসা করে, যারা এই বাইরের দেশে কাজ করে, এদের মধ্যে তো অনেক এক্সপার্ট রয়েছে। তারাও এদের মধ্যে তো অনেক মেধাবী রয়েছে, বাংলা পারে, ইংরেজি পারে, অনেক ইংলিশে অনর্গল বলতে পারে। এরকম অনেক লোক রয়েছে যে তারা গভর্নমেন্ট চাকরি করে না। অথচ আমাদের দেশের অনেক অনেক সচিবও আছে যে ফ্লুয়েন্সি, মানে এই একবার ফ্লুয়েন্টলি ইংলিশ বলতে পারে না, এরকম অনেক সচিব আছে। তো আমি এখানে কাউকে হ্যাঁ করতে চাচ্ছি না, কারণ হচ্ছে বোঝাতে চাচ্ছি জ্ঞানের ঘাটতি যে কোনো স্তরেরই এটা থাকতে পারে। তো সুতরাং যে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকরা যে আন্দোলন করেছে সেটাকে আপনারা কটাক্ষ করবেন। যদি বাংলাদেশ উন্নত রাষ্ট্রে আপনি উন্নতি করতে হয়, তাহলে এই শিক্ষার মান বাড়াইতে হলে এবং শিক্ষকদের জীবন জীবিকার মান বাড়াইতে হবে। জীবন জীবিকার মান ব্যতি রেখে আপনি এই শিক্ষা ব্যবস্থাকে কখনো ঢেলে সাজাতে পারবেন না। এখানে অনেকেই যে শিক্ষক হয়, বা এই শিক্ষক হওয়াটাতে কী পরিমাণ কঠিন জিনিস, যে একটা বিষয়কে আপনি শিক্ষার্থীর মধ্যে সহজ করে উপলব্ধি করে দেওয়া এবং ঢুকানো, এটা অনেক কঠিন বিষয়। কারণ হচ্ছে আগের জমানার পড়ালেখা এখন নাই। আগে পড়ালেখা থাকতো এরকম যে এই অমুক কবির 8 লাইন কবিতা তুমি প্রথম 8 লাইন মুখস্থ করে আইও। হ্যাঁ? প্রথম নজরুলের দারিদ্র্য কবিতার প্রথম 10 লাইন মুখস্থ করে আসো, অথবা রবীন্দ্রনাথের সোনাতরী কবিতার প্রথম 20 লাইন মুখস্থ করে আসো। আগের যে সমস্ত পড়ালেখা ছিল এখন দিন উন্নত হয়েছে। এখন মুখস্থ বিদ্যার চেয়ে তাদেরকে বোধগম্যতার প্রতি, অনুধাবনের প্রতি, প্রয়োগের প্রতি বেশি জোর দেওয়া হয়। একটা ছেলে একটা কবিতা মুখস্থ, সে কতটুকু অনুধাবন করেছে সেটার প্রতি জোর দেওয়া হয়। আর অনুধাবনের এই যে প্রক্রিয়ায় কাজ করা শিক্ষকের জন্য, বিশেষ করে প্রাইমারি শিক্ষকদের জন্য অনেক কঠিন কাজ। সুতরাং তাদের বেতন বৃদ্ধি নিয়ে অনেকেই অনেক কটাক্ষ করেছেন। এটা আসলে কোনো মতে ঠিক নয়। আমার মতে সারা বাংলাদেশের সকল জনগণের উচিত এটাকে আলাদা করে চিন্তা করা, আলাদা ডিপার্টমেন্ট এবং বিশেষায়িত হিসেবে চিন্তা করা, এবং শিক্ষকতা পেশার সাথে অন্য পেশার সাথে কখনো তুলনা করলে বাংলাদেশ কখনো উন্নত হবে না। আমরা সবাই উন্নত বাংলাদেশের কথা চিন্তা করি, তাহলে উন্নত বাংলাদেশের কথা চিন্তা করতে হলে শিক্ষকদেরকে আগে উন্নত করতে হবে। শিক্ষকদেরকে আলাদা মর্যাদায়
মর্যাদা পর্যবসিত করতে হবে। যদি মর্যাদার আসনে অধিষ্ঠিত না করান তাহলে বাংলাদেশ কখনো উন্নত এবং দারিদ্র ক্ষুধা মুক্ত বাংলাদেশ গড়বে বা সোনার বাংলাদেশ হিসেবে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে। বিশ্বায়নের এই যুগে বাংলাদেশ একটা উন্নত রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হবে, সেটা কখনো চিন্তা করা সম্ভব না। তো যাই হোক, শিক্ষকদেরকে আপনারা এখানে একটা কথা বলতে হয় যে শিক্ষকদের অনেক দোষ আছে। শিক্ষকরা প্রাইভেট পড়ান, অনেক দোষ থাকতে পারে। শিক্ষকরা প্রাইভেট পড়ান, হ্যাঁ ঠিক আছে, সেগুলো আপনারা সংশোধন করেন। শিক্ষকরা ক্লাসে গিয়ে পড়ান না, শিক্ষকরা নিজেদের বাচ্চা নিজেদের প্রাইমারি স্কুলে পড়ান না, সেটা একটা জায়গা থেকে পরিবর্তন আনতে হবে। শিক্ষকরা নিজেদের বাচ্চাদের পড়ান, এটা হ্যাঁ তাদের একটা দোষ আমি মনে করি। কিন্তু আস্তে আস্তে প্রাইমারি স্কুল যে উন্নত হচ্ছে, শিক্ষকরা তো নিজেদের বাচ্চাকে যদি প্রাইমারি স্কুলে না পড়ায়, কোথায় পড়ায়? তাহলে অন্য কিন্ডারগার্টেনে অথবা অন্য কোনো প্রাইভেট স্কুলে পড়ায়। সে প্রাইভেট স্কুলের যারা পড়ায় তারা তো শিক্ষক। কিন্তু প্রশ্ন হচ্ছে যে শিক্ষক কেন নিজের প্রাইমারি শিক্ষার্থীদের, নিজের বাচ্চাদেরকে প্রাইমারি স্কুলে পড়ায় না? অথবা সে নিজে শিক্ষক বিধায়, যেহেতু সে ওই বিদ্যালয়ের শিক্ষক, এ কারণে সে নিজ বাচ্চাকে তার এখানে পড়ায় না। কারণ হচ্ছে তার বাচ্চা এখানে পড়লে সে মনে করে হয়তো তাকে মানবে না, তার এখানে ভালো পড়ালেখা হবে না, বা বিভিন্ন পারিপার্শ্বিক সমস্যার কারণে সেখানে পড়ায় না। কিন্তু তার মানে এই নয় যে শিক্ষক এখানে পড়ায় না, যে সে নিজে এখানে পড়ায় না এই জন্য সে পড়াচ্ছে না, বিষয়টা তাই না। সে হয়তো তার আর্থিক সামর্থ্যের কথা চিন্তা করে তাকে প্রাইভেট স্কুলের স্কুলের দিকে ধাবিত করে। কিন্তু যদিও তার এই জিনিসটা ঠিক না, কারণ নিজের বাচ্চাকে নিজে স্কুলে পড়ানো মানে হচ্ছে যে এখানে 10টা স্টুডেন্ট বা 10 জন অভিভাবকের সন্তান যেভাবে পড়ালেখা করে আমার সন্তানও সেভাবে পড়ালেখা করবে। এটা একটা উন্নত মানসিকতার বিষয়। এখন আপনি একটা উদাহরণ দিয়ে দেখা গেছে যে 100 জন শিক্ষকের মধ্যে 90 জনের শিক্ষকই তার শিশুদেরকে তার বিদ্যালয়ে পড়ায়, মাত্র 10 জন হয়তো পড়ান না। তাহলে 10 জনকে দিয়ে তো আপনি এই 90 জনকে মূল্যায়ন করতে পারবেন না। অর্থাৎ আপনি এই শিক্ষকদের বেতন কাঠামো উন্নত না করার জন্য আপনি যত নেগেটিভ জিনিস আছে উপস্থাপন করতে চাচ্ছেন, এটা মনে করি ঠিক না। আপনি আমাদের মন মানসিকতাকে আরও উন্নত করতে হবে, আরও সমৃদ্ধ করতে হবে। যে কী কারণে সমৃদ্ধ করতে হবে? এখানে শিক্ষক মানে আমাদের মতো মানুষ, সেই চিন্তা করে না। আপনাকে মানসিক অবস্থা আরও পোক্ত করতে হবে, আরও উদার করতে হবে, এই কারণে যে সারা বাংলাদেশের সামগ্রিক অবস্থার কথা চিন্তা করে আপনাকে উন্নত করতে হবে। কারণ হচ্ছে শিক্ষা, আমরা সবাই বলি যে শিক্ষা মেরুদণ্ড, শিক্ষা মেরুদণ্ড। শিক্ষার উপরে অন্যান্য ডিপার্টমেন্ট সব কিছু ডিপেন্ড করবে। তাহলে যদি শিক্ষাকে যদি আপনি ফাউন্ডেশন ধরেন বা ভিত হিসেবে ধরেন, বা একটা দেশের হৃৎপিণ্ড হিসেবে ধরেন, তাহলে আপনি হৃৎপিণ্ডকে যদি আপনাকে সচল রাখতে হয়, হৃৎপিণ্ডকে যদি আপনার ওই যে এই সিস্টোলিক এবং ডায়াস্টোলিক চাপকে যদি আপনি সমান রাখতে হয়, বা 120/80 যদি আপনাকে রাখতে হয়, তাহলে আপনাকে কী করতে হবে? ওই সিস্টোলিক চাপ এবং ডায়াস্টোলিক চাপ, তার মানে আপনি শিক্ষকদেরকে ওই জায়গায় নিতে হবে, একটা ব্যালেন্সিং একটা পজিশানে নিতে হবে। একটা ব্যালেন্সিং পজিশানে না নিয়ে শিক্ষকদেরকে বারবার আন্দোলনের মুখোমুখি হতে হবে কেন? এই আন্দোলন মুখোমুখি না করে তাদের বিষয়েও আলাদা করে চিন্তা করা হোক। চিন্তা করলেই তারা তাই একটা রাষ্ট্র, বিশেষ করে আমাদের রাষ্ট্র উন্নত বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে, সেটা আমি মনে করি এবং এটা আমার বিশ্বাস। এবং শিক্ষক বনাম অন্যান্য ডিপার্টমেন্ট, আমাদের অন্যান্য ডিপার্টমেন্টে যারা রয়েছে তারা মনে করে যে তারা অনেক সেরা। তারা নিজেদেরকে সেরা মনে করার যে কারণ, তারা হয়তো সেখানে ভালো বেতন পায়, এই জন্য তারা নিজেকে অনেক সেরা মনে করে। কিন্তু শিক্ষকতা, আপনি কোনো একটা ডিপার্টমেন্টে কোনো অঙ্ক পুরোপুরি না পেরেও sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা = 1 এটার প্রমাণ না জেনেও আপনি কোনো ডিপার্টমেন্টে চাকরি করতে পারবেন। কিন্তু আপনি এখানে চাকরি করতে হলে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা এখানে = 1, এটা আপনাকে জেনে বুঝে বোঝানোর সক্ষমতা অর্জন করে আপনাকে এখানে থাকতে হবে। এখানে সুতরাং শিক্ষক, আমি আগে বলেছি শিক্ষকতা পেশা অত্যন্ত কঠিন, সবাই শিক্ষক হওয়ার যোগ্যতা রাখে না। শিক্ষক হতে হলে আপনাকে বইয়ের পরতে রন্ধ্রে অক্ষরে দাঁড়ি কমা সেমিকোলন থেকে শুরু করে সব কিছু বুঝে শুনে জেনে অনুধাবন করে আপনি বুঝে রপ্ত করে তারপরে অন্যকে বুঝাইতে হবে।
অন্যকে বোঝানো, অন্য মানুষকে বোঝানো, মানুষের মাথায় কিছু ঢুকানো অত একটা সহজ বিষয় না। এখানে আমাদের বাংলাদেশের মধ্যে অন্যান্য ডিপার্টমেন্টের যে সমস্ত কর্মচারী তারা শিক্ষকদেরকে হেয় করে দেখে, তাই মনে করি তাদের মানে মনকে আরও উদার করতে হবে এবং তাদের ব্রেনকে আরও যৌক্তিক করতে হবে, তাদের ভিতরে রেশনালিটি সেটা গ্রো করাইতে হবে। এই জন্য যতদিন পর্যন্ত তারা যৌক্তিক না হবে, রেশনাল না হবে, ততদিন তারা শিক্ষকদেরকে নিয়ে এই বাজে মন্তব্য করবে এবং তাদেরকে হেয় প্রতিপন্ন করার জন্য সবসময় ব্যস্ত হয়ে থাকবে। এখানে আমি আরেকটা কথা আলোকপাত করতেছি, বাংলাদেশের মধ্যে ইতিমধ্যে একটা প্রবণতা লক্ষ্য করলাম যে সরকারি কর্মচারীদের প্রতি যেন কেমন জানি মানুষের মানে একটা বিতৃষ্ণা মনোভাব, কিন্তু অথচ এই ব্রিটিশরা কিন্তু আমাদেরকে উন্নত ব্রিটিশ হচ্ছে আমাদের উন্নত স্বপ্নদ্রষ্টা আমি মনে করি। কারণ এখন পর্যন্ত এই যে ব্রিটিশ ল যেগুলো রয়েছে 1861 সালের পুলিশ আইন থেকে শুরু করে সব কিছু আমরা ব্রিটিশের মধ্যে আছি। এখনও যদি বাংলাদেশে 144 ধারা জারি করা হয়, আপনারা দেখবেন ওখানে লেখা থাকে 1980 সালের বা 1982 সালের এত ধারা অনুযায়ী, 1900 এত সালের এত ধারা অনুযায়ী, মানে এখনও আমরা ব্রিটিশের মধ্যে আছি। এই যে ব্রিটিশ হার্ডিঞ্জ ব্রিজ থেকে শুরু করে, এই যে রেল লাইন থেকে শুরু করে যা কিছু আমাদেরকে দিয়ে গেছে, শিক্ষা চিকিৎসা যা কিছু দিয়ে গেছেন, এখন আমরা কিন্তু তার মধ্যে আছি। ব্রিটিশ ব্রিটিশ আমাদেরকে এই শিক্ষা ব্যবস্থা দিয়ে গেছেন, এটা 1882 সালে যে আমি হান্টার কমিশনের কথা বললাম, তারপরে 1944 সালে সার্জেন্ট কমিশন, 1935 সালে লর্ড ম্যাকেলের এই মানে শিক্ষা কমিশন থেকে শুরু করে, এবং বাংলাদেশের যে শিক্ষা ব্যবস্থা নয়, শুধু শিক্ষা চিকিৎসা থেকে শুরু করে সব কিছুর অগ্রগতি ছিল ব্রিটিশরা। যদিও আমরা এদেরকে বলি যে ব্রিটিশ আমাদেরকে শোষণ শাসন করে, এটা হচ্ছে অনেকটা রাজনৈতিক বক্তব্য। ঠিক আছে, হ্যাঁ, শোষণ করেছেন, নীলকর ছিল এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ইংরেজরা আমাদেরকে শাসন করেছে, বিদেশে আমাদের শাসন করেছেন। হয়তো আমরা মনে করি যে তারা না থাকলে আমাদের দেশ আরও উন্নত হতো, সেটা হতে পারতো, সেটা ঠিক আছে, আমি সে তর্কে যাচ্ছি না, সেটা হতে পারতো। এখানে ইতিমধ্যে আমরা যেটা লক্ষ্য করছি সেটা হচ্ছে সরকারি কর্মচারীদেরকে অন্য মানুষ যেভাবে হেয় প্রতিপন্ন করে আত্মপ্রসাদ লাভ করে, এটার কারণ হচ্ছে এখানে প্রতিযোগিতা দিয়ে, ধরেন একটা ক্লাসে ক্লাস 1 থেকে ধরেন একটা স্কুলে ছিল 100 স্টুডেন্ট, এটা প্রাইমারি স্কুল শেষ করছে, ক্লাস 1-এ যদি 100 স্টুডেন্ট থাকে, সে পঞ্চম শ্রেণী পর্যন্ত শেষ করছে ধরেন 80 জন, 20 জন ঝরে পড়লো। পঞ্চম শ্রেণী থেকে 80 জন ঝরে পড়ে, তারপরে এই মাধ্যমিক স্কুলে ধরেন 80 জন ভর্তি হলো ওই 100 জন থেকে। 80 জনের মধ্যে মাধ্যমিক পাস করলো 80 জনের মধ্যে 50 জন, 30 জন ঝরে গেল। 50 জনের মধ্যে আবার কলেজে ভর্তি হলো 50 জন, সেখানে ধরেন আরও 20 জন ঝরে গেল, আর হলো 30 জন। 30 জন থেকে ইউনিভার্সিটিতে গেল, ইউনিভার্সিটি থেকে আরও 10 জন বা 20 জন ঝরে গেল, আর হলো 10 জন। এই 10 জনের মধ্যে এভাবে প্রতিটা বিদ্যালয় থেকে সারা বাংলাদেশ থেকে ধরেন মাস্টার্স কমপ্লিট করে 10 জন করে যখন গেল, তখন ধরেন সারা বাংলাদেশে যে কোনো একটা সেশনে ধরেন 5 লক্ষ মাস্টার্স পাস অথবা স্নাতকোত্তর কমপ্লিটেড স্টুডেন্ট রয়েছে, ধরেন 5 লক্ষ। এটা আরও বেশি হতে পারে। ঠিক আছে, এখন এই 5 লক্ষ স্টুডেন্টের মধ্যে একটা বছরে যখন নিয়োগ হয়, নিয়োগের মধ্যে ধরেন একটা বছরে সারা বাংলাদেশে কিন্তু সর্বোচ্চ সব পোস্ট মিলাইয়া সর্বোচ্চ 30,000 নিয়োগ দিতে পারে, মানে যত সরকারি কর্মচারী আছে সব পোস্ট মিলিয়ে। তাহলে 50,000 থেকে 30,000 বা 5 লক্ষ না, 5 লক্ষ থেকে 30,000 মানে স্টুডেন্ট বাছাই করা, তার মানে 5 লক্ষ থেকে এখানে 4,70,000 স্টুডেন্ট বাতিল হয়ে গেল। এখন এই 4 লক্ষ স্টুডেন্ট আসছে কোথা থেকে? ওই যে প্রাথমিক বিদ্যালয় যেখানে 100 ছিল, 100 প্রত্যেক স্কুল থেকে 100 থেকে মাত্র আসছে 10 জন করে, 90 জন অলরেডি ঝরে গেছে। প্রত্যেক স্কুল থেকে 90 জন অলরেডি ধরে গেছে, এবং প্রত্যেক স্কুল থেকে 10 জন মাস্টার্স পাস করলো। মাস্টার্স পাস করে আবার সারা বাংলাদেশে এগুলো যখন একসাথে 5 লাখ হলো, 5 লাখ থেকে মাত্র 30,000 টিকলো, 4,70,000 এখানে বাদ গেলো। এই 4,70,000 কারা? ওই প্রত্যেক স্কুল থেকে 10 জন করে আসা সেই লোকগুলো। তার মানে তারা কী পরিমাণ মেধাবী, কী পরিমাণ পড়ুয়া, কী পরিমাণ অধ্যবসায়ী ছিল, কী পরিমাণ পরিশ্রমী ছিল, এই লোকগুলো এখানে আসছে। এখানে আসার পর আপনি এখন তাদেরকে বলতেছেন, তারা যেহেতু যারা আসতে পারে না ওই 4,70,000, এবং যারা ওই 90 জন, 100 জনের 90 জন, তারা এদেরকে অবমাননা করে, ইগনোর করে, কটাক্ষ করে, মানে অবহেলা করে শান্তি পায়, আত্মপ্রসাদ লাভ করে। কিন্তু তারা এটা বুঝে না যে তারা সেরা, এবং পৃথিবীতে তারা মনে করে যে সকল মানুষ সমান। আসলে সকল মানুষ তো সমান না। আপনারা দেখেন সকল মানুষ সমান হলে কীভাবে? সকল মানুষ যদি সমান হতো তাহলে তো নবী রাসূল আসতো না। তাহলে নবী রাসূল তো আমাদের সাধারণ মানুষের একই কাতারে থাকতো, তাহলে নবীকে কেন আমরা এত সম্মান করি? তাহলে যদি এই যে দেখেন সকল মানুষ সমান না, এটা একটা প্রমাণ।
এরপরে আসেন সকল প্রাণী কি সমান? সকল প্রাণী তো সমান না। একটা প্রাণী আরেকটা প্রাণীকে খাচ্ছে। আমরাও তো বিভিন্ন প্রাণীকে খাচ্ছি, বিভিন্ন উদ্ভিদ খাচ্ছি, ইয়ে খাচ্ছি। আপনি এই যে দেখেন এটাকে কী বলে? বায়োডাইভার্সিটি। বায়োডাইভার্সিটিটা আপনারা দেখেন যে এই বাঘ হরিণ খাচ্ছে, হরিণ ঘাস খাচ্ছে, অথবা সাপ ব্যাঙ খাচ্ছে, ব্যাঙ অন্যান্য প্রাণী খাচ্ছে। এই যে বায়োডাইভার্সিটি দেখেন, তা এখানে এখানে কি তাহলে যদি সকল প্রাণী সমান হতো, পৃথিবীর সকল কিছু সমান যদি হইতো, তাহলে এক প্রাণী কেন আর প্রাণীকে খাচ্ছে? অর্থাৎ সকল প্রাণী সমান না। এবার আসেন ভূমি কি সমান? সকল ভূমি কি সমান? না। নদ নদী, খাল বিল এবং পাহাড় পর্বত রয়েছে, সকল ভূমি সমান না। এই পৃথিবী যদি সমতল হতো, তাহলে পৃথিবী টিকতো না। কারণ পৃথিবী টিকতো না এই কারণে, সব সমতল হলে কী হতো? হয় সবগুলো জল হইতো, না সবগুলো স্থল হইতো। তখন জলও থাকতো না, স্থলও থাকতো না, এবং মানুষ বসবাস করার অনুপযোগী হয়ে পড়তো। যেখানে যেখানে পাহাড় দেওয়া দরকার সেখানে সেখানে পাহাড় দিয়েছে, যেখানে নদী দেওয়া দরকার সেখানে নদী আছে, যেখানে সাগর আছে দেওয়া দরকার সেখানে সাগর আছে। আমরা মনে করি যে সকল মানুষ সমান, সকল মানুষ সমান, এই জন্য আন্দোলন করতেছি, অমুকে ও এত বেতন পায়, আমি কেন পাবো না? ও এত পার্থক্য থাকতে হবে, পার্থক্য না থাকলে তো সম্মান আসবে না। এখন আপনি বলেন যে উনি উনি সচিব, ওনার মেডিকেল ভাতা এত, ওনার লাঞ্চ ভাতা এত, আমাকে কেন আমারও তো এত দিতে হবে না? উনি সচিব হিসেবে ওনার এটা দিতে হবে। তাই বলে যদি পার্থক্য না থাকে, তাহলে ওনার যে উনি যে সচিব, সেটা মর্যাদা তো আর রইল না। এখন এই পার্থক্যটা এটা সৃষ্টিকাল থেকে আছে, এটা আদিকাল থেকে আছে, এবং মানব সভ্যতার মানে একবারে সূতিকাগার যে ইতিহাস থেকে আসে এটা। এবং পৃথিবীর ইতিহাসে আপনি অধ্যয়ন করলে দেখবেন, বা আপনি যদি একটু চোখ মেলে দেখেন, যে এখানে উঁচু নিচু থাকবে, উঁচু নিচু থাকবে, এবং সমতল পাহাড় এগুলো থাকবে। এখানে আঁকা বাঁকা থাকবে, এখানে বক্র থাকবে, এখানে সমতল থাকবে, সব কিছু থাকবে। এখানে পাহাড়, উপত্যকা, নদ নদী, খাল বিল সব কিছু থাকবে, এবং বড় ছোট সব কিছু থাকতে হবে। থাকলেই ব্যালেন্স, আর না থাকলে ইমব্যালেন্স। যদি পার্থক্য থাকে, তাহলে এই পার্থক্যটাই থাকাটাই হচ্ছে ব্যালেন্স, আর পার্থক্য না থাকাটা হচ্ছে ইমব্যালেন্স। এটা আমাদেরকে মানতে হবে। তো সুতরাং এই যে আমরা যে শিক্ষকদের, মাধ্যমিক শিক্ষকরা কী করি, আমরা প্রাথমিক শিক্ষকদের সাথে তুলনা করি, প্রাথমিক শিক্ষকদের সাথে হাই স্কুলের এর সাথে তুলনা করি, এবং হাই স্কুলের শিক্ষকের সাথে কলেজের সাথে তুলনা করি। এক্ষেত্রে আমার প্রস্তাবটা ছিল সারা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাটা একই হবে, এবং শিক্ষক নিয়োগ একই প্রক্রিয়া হবে, এবং শিক্ষকের যোগ্যতা একই স্তর হবে। কিন্তু অন্য অন্য ডিপার্টমেন্ট মনে করে যে কেন প্রাথমিক শিক্ষকদেরকে কেন বেতন বাড়াইছে, আমরা কেন পাবো না? তাহলে তো হবে না, তাহলে তো এই চিন্তা করলে হবে না। তো তোমাদের অন্য অন্য কর্মচারীদের সাথে কর্মচারীদেরকে আলাদা একসাথ করলে হবে না। এই ক্ষেত্রে পার্থক্য থাকা উচিত। পার্থক্য না হতে না, তাহলে তিনি শিক্ষক কীভাবে হবেন? শিক্ষক মানে সে আলাদা থাকবে, আলাদা মান মর্যাদা সম্পূর্ণ বা আলাদা ব্যক্তিত্ব সম্পন্ন, বা তার একটা সোশ্যাল স্ট্যাটাস থাকবে, তাহলে তো সে শিক্ষক। কারণ তিনি শিক্ষা দান করেন, বুঝতে হবে, মানে এই কথাটা বুঝতে হবে। সে আমার শিক্ষক, তিনি আমাকে পড়ান, তিনি আমাকে জ্ঞান বিতরণ করেন, ইনি আমাকে বস, আসসালামু আলাইকুম স্যার, আসসালামু আলাইকুম স্যার। কিন্তু আমরা তা না করে আমরা সচিবদেরকে বেশি মর্যাদা দিই, বা অন্যান্য কর্মচারী যারা আছেন তাদেরকে বেশি মর্যাদা দিই। আমি মনে করি মানে শিক্ষকের মর্যাদা হতে হবে সবার ঊর্ধ্বে, এই কথাটাকে সবাইকে মানতে হবে। এবং সবার ঊর্ধ্বে না হোক, একটা স্তর, একটা লেভেলে নিয়ে যেতে হবে, এবং এই লেভেলে নিয়ে যেতে হলে যে শিক্ষকরা যাতে কখনো আন্দোলনে না নামতে হয়, সেদিকে চিন্তা করে আমাদেরকে আমাদের রাষ্ট্রের উচ্চ পর্যায়ে যারা রয়েছেন তাদেরকে অবশ্যই সেই জায়গায় আসতে হবে, যে শিক্ষকরা যাতে আন্দোলন করতে না হয়, শিক্ষকদের মান মর্যাদা যাতে অক্ষুণ্ণ থাকে, সেই ব্যবস্থা করতে হবে। অবশ্যই আমরা আশাবাদী যে বাংলাদেশের শিক্ষার মান উন্নত হবে, এবং মানদাতার আমলের শিক্ষার পরিবর্তে উন্নত আধুনিক শিক্ষায় শিক্ষিত হবে, এবং শিক্ষকদেরকে সেই আধুনিক শিক্ষায় শিক্ষিত করার জন্য বাংলাদেশের শিক্ষকবৃন্দকে সে মর্যাদা দেবেন। সেটা প্রাথমিক হোক, মাধ্যমিক হোক, এবং কলেজ, ইউনিভার্সিটি, যে কোনো লেভেলের শিক্ষকদেরকে আমি শ্রদ্ধা করি। কোনো শিক্ষককে এখানে আমি অশ্রদ্ধা করি না, এবং সবাই শিক্ষকের মর্যাদা সবার ঊর্ধ্বে থাকুক, শিক্ষকের মর্যাদা বজায় থাকুক, এবং শিক্ষকের মর্যাদা অক্ষুণ্ণ থাকুক, শিক্ষকের মর্যাদা আরও বৃদ্ধি পাক, এবং শিক্ষকরাই বাংলাদেশের মূল চালিকা শক্তি হোক এবং পিছনের শক্তি হোক। এই আশাবাদ ব্যক্ত করে আমি ভিডিওটা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।